হ্যালো এভরিওয়ান, আমরা আজকে পদার্থবিজ্ঞানের সপ্তম চ্যাপ্টার পড়ব, যার নাম গাঠনিক পদার্থবিজ্ঞান, মানে পদার্থের গাঠনিক ধর্ম আর কি। যেটা এখন আমরা এখানে এই চ্যাপ্টারে কি পড়বো যদি একটু ধারণা দিই, সেটা 9-10-এ আমাদের একটা চ্যাপ্টারে একটা অঙ্ক ছিল ইয়ং এর গুণাঙ্ক নামে বা স্থিতিস্থাপকতা। আমরা মেইনলি সেই জিনিসটাই পড়বো আর তার আশেপাশে রিলেটেড কিছু জিনিস পড়বো, এর বেশি কিছু না, জাস্ট ওই টপিক রিলেটেড জিনিসপত্রই পড়বো, এক্সট্রা কিছু না। তো সবার ফার্স্টে আমরা জানবো পীড়ন ও বিকৃতি কি জিনিস। পীড়ন কি, রাইট? ধরো একটা বস্তু, তুমি কি করলা, এটাকে ধরে টান দিলা, মানে তুমি কি টান দিচ্ছ অবশ্যই ফোর্সের মাধ্যমে, তাই না? সেটা কি হবে, এটা একটু ওইদিকে লম্বা হয়ে যাবে, মানে বিকৃত হয়ে যাবে, রাইট? এই যে বিকৃত হচ্ছে কি কারণে, তুমি এর উপর একটা প্রেশার দিচ্ছ, বাট প্রেশারটা ওর দিকে দিচ্ছ না, ওর থেকে বিপরীত দিকে দিচ্ছ, মানে ওকে তুমি টানতেছো, রাইট? এই যে টানাটা আর চাপাটা কিন্তু সিমিলার জিনিসই, জাস্ট বিপরীত দিক। চাপা মানে তুমি যখন এদিকে প্রেশার দিতা, তাকে বলতো আমরা চাপ। সো পীড়ন বেসিক্যালি ওই চাপ জিনিসটাই, বাট তুমি এটাকে টানতেছো, নট তুমি প্রেস করতেছো। জিনিসটা এমন, মানে তুমি যদি এ পরিমাণ ক্ষেত্রফলকে এফ পরিমাণ ফোর্সে পুল করো, মানে এ পরিমাণ ক্ষেত্রফলের জিনিসকে এ পরিমাণ ফোর্সে পুল করো, তখন তোমার চাপটা কি, চাপ কি লেখা যায়, চাপ ইকুয়াল টু কি এফ বাই এ, তাই না? সিমিলার পীড়ন মানে এফ বাই এ, মানে তোমার পীড়ন হবে এফ ডিভাইডেড বাই এ, যেখানে এফ প্রযুক্ত বল এবং এ তোমার এরিয়া। কোন এরিয়া? অবশ্যই ইম্পর্টেন্ট, যেতটুকু এরিয়ায় তোমার এফ প্রয়োগ করা হয়েছে, মানে এফ প্রয়োগ করার এরিয়া, যে কোনো র্যান্ডম এরিয়া না, মানে আমি ঠিক যতটুকু জায়গায় ফোর্স দিছি, যতটুকু জায়গায় বল প্রয়োগ করছি, যদি আমি হাত দিয়ে এভাবে ফোর্স দিই, মানে টানি, তাহলে আমার হাতটা যতটুকু ক্ষেত্রফল, মানে হাতটা কি যে এতটুকু ক্ষেত্রফল ক্রিয়েট করছিল, তাই না? সেই যে এতটুকু ক্ষেত্রফল, এটাই আমার নিতে হবে, এক্সট্রা এদিকে নেওয়া যাবে না। এবং যে হাতের ফাঁকের যে প্লেসগুলো, ওইগুলোও নেওয়া যাবে না। তার মানে ঠিক যতটুকু জায়গায় ফোর্স দিব, ততটুকু ক্ষেত্রফলে আমার কি নিতে হবে, রাইট? ওকে, সো পীড়ন বেসিক্যালি চাপের সিমিলার এফ ডিভাইডেড বাই এ, এটা দ্বারা আমি পীড়ন বের করতে পারবো। তাহলে পীড়নের একক কি হবে? ফোর্সের একক কি? নিউটন। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। দ্যাট মিনস আমার আসছে নিউটন পার মিটার স্কোয়ার, যেটা আমাদের চাপের এককের সমান, সেম জিনিস। ওকে, এখন আসি যে বিকৃতি কি জিনিস। বিকৃতি ধরো তোমার কাছে একটা এতটুকু লম্বা এল দৈর্ঘ্যের একটা বস্তু আছে। এখন তুমি যখন একে পীড়ন দিয়ে টানবা, মানে চাপ দিয়ে টানবা, মানে টান দিবা এটাকে, তখন এটা একটু লম্বা হবে। ধরলাম এটা এতটুকু লম্বা হয়ে গেছে, এই যে এতটুকু লম্বা হয়ে গেছে। তো ইনিশিয়ালি ছিল কিন্তু কতটুকু? এতটুকু, যেটা আমার এল এর মান। এখন লম্বা কতটুকু? এতটুকু, রাইট? শুধুমাত্র এতটুকু। ধরলাম ছোট এল পরিমাণ লম্বা মানে যতটুকু প্রসারিত হচ্ছে, ততটুকুর মান ধরলাম আমরা ছোট হাতের এল। বিকৃতিকে এমনভাবে প্রকাশ করা হয় যে যদি 1 মিটার যতটুকু প্রসারিত হবে, ততটুকু আমার বিকৃতি। মানে জিনিসটা এমন, আমরা এখানে বলতে পারি, দেখো তো, এল মিটার এর জন্য প্রসারিত কতটুকু? এল মিটার, রাইট? মানে এল এর জন্য, এল দৈর্ঘ্যের জন্য প্রসারণ ছোট হাতের এল পরিমাণ। তাহলে 1 মিটারের জন্য প্রসারণ কতটুকু? ছোট এল ডিভাইড বাই কি বড় এল, ঐকিক নিয়ম। তার মানে 1 মিটারে কতটুকু প্রসারণ হচ্ছে, এটাকে আমরা বলি বিকৃতি। মানে তোমাকে যদি সিম্পলি কেউ জিজ্ঞাসা করে বিকৃতি কি, বিকৃতি কোন একটা জিনিস যখন বিকৃত হয়, তখন প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু তার দৈর্ঘ্য প্রসারণ হয় বা সংকুচিত হয়, সেটি তার বিকৃতি। ওকে, সো আমরা কি লিখতে পারি? বিকৃতি ইকুয়ালস টু ছোট এল ডিভাইড বাই বড় এল। অনেকে এটাকে ডেল এল ডিভাইড বাই এলও লিখতে পারে, মানে ছোট এলকে তুমি ডেল এল বলতে পারো, মানে যেটাকে আমি এখানে ছোট এল বললাম, এটাকে তুমি ডেল এলও বলতে পারো, তোমার ইচ্ছা। সো পীড়ন মানে এফ বাই, এবং বিকৃতি মানে এল ডিভাইড বাই এল। পীড়ন, যেটাকে আমরা ইংলিশে বলি স্ট্রেস, এবং বিকৃতি, যেটাকে আমরা ইংলিশে বলি স্ট্রেইন। ইংলিশ টার্ম যদি কোনো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট দেখে থাকো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমরা পীড়ন এবং বিকৃতির বেসিক জিনিসগুলো দেখলাম, যে সূত্র কি, পীড়ন মানে এফ বাই, এবং বিকৃতি মানে ছোট এল ডিভাইড বাই বড় এল। কেউ যদি ডেল এল বলো, তাতেও কোনো সমস্যা নেই। এখন
আমরা দেখব হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এই ইয়ং গুণাঙ্কের মধ্যে আমরা যে জিনিসটা ফার্স্টে পড়তে চাই সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র। এখন হুকের সূত্রটা কি ছিল সেটা আমাকে জানতে হবে, তারপর এখান থেকে আমি ইয়ং গুণাঙ্ক অটোমেটিক বের করতে পারবো। হুকের সূত্র হচ্ছে আমার পীড়ন যে জিনিসটা ছিল, পীড়ন এটা হচ্ছে বিকৃতির সমানুপাতিক, মানে পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি। সো এটার দ্বারা আমি কি পাই, দেখো আমি এর থেকে লিখতে পারি না যে পীড়ন ইকুয়ালস টু, মানে আমি সমানুপাতিক থেকে যখন আমি সমান করতে যাব তখন আমাকে যে কোনো এক পাশে একটা কনস্ট্যান্ট দিতে হবে, এ পাশেও দিতে পারি এ পাশেও দিতে পারি। সো এক্ষেত্রে আমি ওই পাশে ধরো কনস্ট্যান্টটা দিই, একটা কনস্ট্যান্ট দিলাম কে ইন্টু বিকৃতি, মানে পীড়ন সমানুপাতিক বিকৃতি। আমি যখন এটা সমান করলাম তখন সমানুপাতিক চিহ্ন সরানোর কারণে এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে, দিলাম কে। সো খেয়াল করো এই যে কে, এই কেটাই হচ্ছে তোমার মেনলি ইয়ং এর গুণাঙ্ক, যেটাকে আমরা কে না বলি হচ্ছে ওয়াই, মানে পীড়ন মানে কি এফ বাই এ, তাই না? এবং এই কে আমরা কে না বলবো হচ্ছে ওয়াই বা ইয়ং এর গুণাঙ্ক, মানে কনস্ট্যান্টটাকে আমরা কে বলবো না, বলবো হচ্ছে ওয়াই। এবং বিকৃতি মানে কি ছিল, ছোট এল ডিভাইড বাই বড় এল। এটাই হচ্ছে আমার একটা সূত্র ক্রিয়েট হয়ে গেল, যেটা আসলে হচ্ছে হুকের সূত্র থেকে। হুকের সূত্র কি ছিল, পীড়ন সমানুপাতিক বিকৃতি। সমানুপাতিক বলতে আমরা সবাই বুঝি যে এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে, এবং সমানুপাতিক হারে কমবে বাড়বে, মানে এটা যদি 2 গুণ বাড়ে এটাও 2 গুণ বাড়বে, এটা 2 গুণ কমলে এটাও 2 গুণ কমবে, রাইট? সো এই যে সমানুপাতিক থেকে সমান করার সময় একটা কনস্ট্যান্ট আসলো, এটাকে আমরা বলি হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক, মেনলি যে লোকটা আবিষ্কার করছিল তার নাম ছিল ইয়ং, সেজন্য তার নাম থেকে আসছে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এটার সূত্র আমরা এখানে একটা পাই যে পীড়ন ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক ইন্টু বিকৃতি। এটা থেকে আমরা অনেক অঙ্ক সামনে করতে পারবো। দেখো এই সূত্রে কি কি জিনিস আমি পেলাম, ধরো একটা রোপ বা একটা তার যাই হোক, সেটাকে যদি আমি এফ পরিমাণ ফোর্সে পুল করি, মানে এফ পরিমাণ ফোর্সে টানি, তাহলে ধরলাম এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, টানলাম কত ফোর্সে এফ, ধরলাম এর আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে এল এবং এর দৈর্ঘ্য বৃদ্ধি হবে হচ্ছে এল। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলা এভাবে অঙ্ক আসবে যে কি দেওয়া থাকবে, একটা রোপ থাকবে, সেটাকে টানলাম, এই হ্যান ত্যান আবিজাবি অঙ্ক থাকবে, যেখানে তোমার অজানা মান কয়টা দেখো তো, 1 2 3 4 5, 5টা অজানা মান, মানে তুমি যে কোনো 4টা জানলে একটা বের করতে পারবা, মানে তুমি এফ এ এল এবং বড় এল জানলে ওয়াই বের করতে পারবা, কিংবা এফ এ ওয়াই এবং বড় এল জানলে এল বের করতে পারবা, মানে তুমি এটাকে একটা সূত্র হিসেবে ইউজ করতে পারবা। এটা আসলে কি হবে, হুকের সূত্রের মাধ্যমে আসলে আমরা এর অঙ্কও করবো সামনে। সো নেক্সটে দেখি একটা অঙ্ক, একটা এক্সাম্পল আকারে দেখি কি দেওয়া আছে। দেখো 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট। প্রস্থচ্ছেদ কি, এই যে বলছিলাম যে একটা তার, সেই তারটা দেখতে কেমন, মনে করো একটা কলমটা হচ্ছে একটা তার, সেই কলমের যে মাথাটা মানে গোল মাথাটা, এই যে একটি তার মনে করে এমন, এই যে গোল একটা মাথা থাকে এখানে, এই মাথাটার যে ক্ষেত্রফল এটাকেই বলে হচ্ছে আমার প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11। এখন কোশ্চেন পড়ে এত ইনফরমেশন অনেকের মাথার ক্ষেত্রে ক্যালকুলেট করা একটা অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে তাকাবো যে কি বের করতে বলছে আমাকে, বল, কত বল, তাই না? দ্যাট মিনস আমাকে ফোর্স বের করতে বলছে, এবং দেওয়া আছে কি ইয়ং এর গুণাঙ্ক এ দেওয়া আছে, তাই না? এবং দৈর্ঘ্য বৃদ্ধি বলা আছে। দ্যাট মিনস আমি বুঝতে পারলাম যে আমাকে সূত্র ইউজ করতে হবে হচ্ছে এফ বাই এ ইকুয়ালস টু ওয়াই ইন্টু এল ডিভাইড বাই এল। ওই সূত্রটা ইউজ করবো। এখানে আমাকে বের করতে বলছে এই ফোর্স, দ্যাট মিনস যেটা আমাকে বের করতে বলছে এটা বাদে সবগুলো ইনফরমেশন আমাকে দেওয়া থাকতে হবে। সো আমি দেখি যে দেওয়া আছে কিনা। ইয়ং এর গুণাঙ্ক অ্যাট ফার্স্টেই তোমাকে দেওয়া আছে যে ইয়ং গুণাঙ্ক কত, 2 × 10⁻11, 2 × 10⁻11। এটা মুখস্থ রাখতে পারো, ইস্পাতের ক্ষেত্রে হচ্ছে এটা মুখস্থ মান 2 × 10⁻11। ওকে, আর কি কি লাগবে, ক্ষেত্রফল লাগবে, তাই না? দেখো তো ক্ষেত্রফল দেওয়া আছে কিনা, ডিরেক্ট 1 মিলিমিটার স্কোয়ার। দ্যাট মিনস আমার এর মানও দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। এখন মিলিমিটার স্কোয়ার কিন্তু আমি সূত্রে অঙ্কে ইউজ করলে হবে না, আমাকে মিটার স্কোয়ার ইউজ করতে হবে।
কারণ একটা অঙ্ক যখন আমি করব সূত্র ইউজ করার সময় মনে রাখতে হবে সব যেন সেম ইউনিটে থাকে। মানে যদি এফ এর মান এসআই ইউনিটে থাকে, এটাও এসআই ইউনিটে থাকবে, এটাও এসআই ইউনিটে থাকবে, একটা সেন্টিমিটার একটা মিটার হবে না। সো একে আমার মিটার স্কোয়ারে নিতে হবে। কীভাবে নেব? যে কোনো, আমি লিখে দিই এখানে, যে কোনো মিলিমিটার স্কোয়ারকে যদি মিটার স্কোয়ারে নিতে চাও তাহলে 10⁻6 দ্বারা গুণ করবা, তাহলে তোমার এটা মিটার স্কোয়ারে চলে আসবে। আর যে কোনো সেন্টিমিটার স্কোয়ারে থাকাকে 10⁻4 দ্বারা গুণ করলে তোমার এটা মিটার স্কোয়ারে চলে আসবে। মানে মোট কথা হচ্ছে যদি মিলিমিটার স্কোয়ার থাকে 10⁻6 দ্বারা গুণ করতে হবে, সেন্টিমিটার স্কোয়ার থাকবে 10⁻4 দ্বারা গুণ করতে হবে, তাহলে মিটার স্কোয়ার আসবে। যাই হোক, আমাকে এফ বের করতে বলছে, আমার কি লাগবে? আমাকে এফ বের করতে বলছে, আমার এ পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম, এবার কি নাই আমার কাছে? নাই হচ্ছে আমার ছোট এল এবং বড় এল, তাই তো? এখন আমার কি দেওয়া আছে? আমাকে কিন্তু ডিরেক্ট দৈর্ঘ্য দেওয়া নেই, আমাকে বলা আছে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পায় 5%। এক্ষেত্রেও কিন্তু আমি অঙ্কটা চাইলে করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমি ধরে নিলাম, আচ্ছা এটা করে নিই, 1 × 10⁻6। আমি ধরে নিলাম এর এল এর মানটা এলই, মানে ধরলাম এর দৈর্ঘ্য হচ্ছে এলই ধরলাম এর দৈর্ঘ্য এল। দেখো কি বলা আসছে, বলা আসছে ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কত পার্সেন্ট? 5%। মানে ছোট এল এর মান যেটা দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রসারণ ছিল সেটা আমি নির্ণয় করতে পারবো এখান থেকে। কি বলা, সেটা হবে বড় এল এর 5%। তো এই এল এর 5%, এল ইন্টু 5%, ইজি অ্যাজ দ্যাট। আমার এল এর মান দেওয়া নেই, তাতে কোনো সমস্যা নেই। আমি ধরে নিলাম আদি দৈর্ঘ্য হচ্ছে এল এবং দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এল এর 5%। তো 5% মানে কি? এল ইন্টু 5/100, রাইট? তো 5/100 যা হয় তাই, 0.05, মানে এটা আমার হবে হচ্ছে 0.05 এল, রাইট? আমি দৈর্ঘ্য বৃদ্ধিও পেয়ে গেলাম। এবার আমি ইজিলি চাইলে এফ বের করতে পারো। কি হবে দেখো, এফ এর মান কি আসবে? এফ এর সূত্র আসবে হচ্ছে, এ যদি এই পাশে নিয়ে যাই তাহলে আসবে হচ্ছে এ ওয়াই এল ডিভাইডেড বাই এল, রাইট? ইজি। এখন আমি জাস্ট মান বসাবো। এর মান কত ছিল দেখো, এর মান হচ্ছে 1 × 10⁻6, ওয়াই এর মান কত? 2 × 10⁻11। এল এর মান কত? এই ছোট এল এর মান হচ্ছে এল এর সাপেক্ষে, বড় এল এর সাপেক্ষে লিখলে হয় হচ্ছে 0.05 এল ডিভাইডেড বাই বড় এল এর মানটা আমি কি ধরছিলাম? বড় এলই। দেখো এখানে কিন্তু তোমার এই এল এবং এই এল কাটা যাচ্ছে, তার মানে উপরে জাস্ট কি থাকলো? এই সংখ্যাগুলো থাকলো। সেখানে কি হয় দেখি, হিসাব করলে এটা হয় হচ্ছে আমার 2 × 0.05 × 10⁵, রাইট? এটা ক্যালকুলেট করলে যা আসবে এত নিউটনই হচ্ছে আমার প্রয়োগকৃত ফোর্সের মান, মানে 0.01 আসবে, 0.1 আসবে হচ্ছে এটা মান। যাই হোক, এই যে অ্যান্সারটা আসবে এটাই হচ্ছে আমার প্রয়োগকৃত বলের মান। সিম্পল। দেখো আমি কিভাবে করলাম। ফার্স্টে খেয়াল করবো যে আমার কি চাচ্ছে, তারপরে সেটা সূত্র আমি লিখবো সেটা কি থেকে পাওয়া যায়, এবং সেটা লেখার পরে দেখবো যে ওইটা নির্ণয় করতে আমার আর কি কি লাগবে। এখানে আমার এফ নির্ণয় করতে বলছে, এটা বাদে আমার কি কি লাগবে? এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটাও লাগবে, তাই না? সো আমি এই জিনিসগুলা আমার রাফে বা খাতার পাশে আমি আইডেন্টিফাই করলাম বা খোঁজার ট্রাই করলাম, সবগুলো পেয়ে গেলাম। এখানে তোমার ট্রিকি কোশ্চেন থাকলে, এরকম ট্রিকি কোশ্চেন থাকলে তোমার এভাবে করে নিতে হবে যে 5% বৃদ্ধি বা 10% বৃদ্ধি, তখন তোমাকে ওই এল এর 5% 10% ধরেই করতে হবে। ওকে, সো আই হোপ বোঝা গেছে অঙ্কটা। আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা আরেকটা অঙ্ক করতে পারি। দেখো কি বলছে, 6 মিটার দীর্ঘ এবং 2 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের সাহায্যে 10 কেজি এর একটি বস্তু ঝুলানো হয়। মানে জিনিস হচ্ছে এমন, একটি তার, ধরো একটি তার, এটা এই তারের দৈর্ঘ্য হচ্ছে তোমার 6 মিটার, 6 মিটার দীর্ঘ এবং ওয়েট, দেখো এখানে কিন্তু বলা আছে 6 মিটার দীর্ঘ এবং 2 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের সাহায্যে 10 কেজি একটি বস্তু ঝুলানো হয়। মানে এই 10 কেজি বস্তু যখন ঝুলানো আছে তখন এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 6 মিটার। মানে 10 কেজি বস্তু যখন ঝুলানো তখন দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। যখন বস্তুটি সরিয়ে নেওয়া হয় তখন দৈর্ঘ্য হয়
5.99, মানে যখন আমি আমার বস্তুটা সরিয়ে নিই, মানে এটা কি আগের অবস্থা চলে আসে, তাই না? যখন বস্তু ঝুলাবো তখন তো এটা টানবে, লাইক আমার হাত দিয়ে টানা আর একটা বস্তু ঝুলানো কিন্তু সেম জিনিস, কারণ এই বস্তুটা কিন্তু ওজনের কারণে তাকে টানবে। এর ওজন কত হবে? এর ওজন কিন্তু 10 × 9.8, মানে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি mg, তাই না? মানে এটা কিন্তু গ্রাভিটির কারণে ফোর্স অটোমেটিক ক্রিয়েট করবে এই বস্তুটা, এখানে আমার টানতে হচ্ছে না। তার মানে এখানে ফোর্সের মান কিন্তু কত? 10 × 9.8। দেখো, ফোর্স যখন দেই তখন এটা 6 মিটার, আর ফোর্স যখন না দেই তখন কত? তখন হচ্ছে এটা 5.9975 মিটার, মানে অ্যাকচুয়াল আদি দৈর্ঘ্যটা হচ্ছে এটা কিন্তু 6 মিটার, কিন্তু আদি দৈর্ঘ্য না। কোশ্চেনটা বুঝতে হবে, এখানে ট্রিকি ছিল। তো কোশ্চেন হচ্ছে এই তারের ইয়ং এর গুণাঙ্ক কত, মানে আমাকে ইয়ং এর গুণাঙ্কের মান কত সেটা বড় হাতে লেখাই ভালো। ইয়ং এর গুণাঙ্কের মান নির্ণয় করতে বসে, রাইট? তো এখন খেয়াল করো, আমার ইয়ং এর গুণাঙ্ক বের করতে কি কি লাগবে। আমি ফার্স্টে সূত্রটা লিখবো। সূত্রটা কি ছিল? F/A = Y × L/L। তো এটা বের করতে আমাকে F, A, L এবং বড় L সবই বের করতে হবে। তো F আমি অলরেডি পেয়ে গেছি, আমার A কিন্তু দেওয়াই ছিল 2 মিলিমিটার স্কোয়ার, তাই না? তাহলে আমি এখানে লিখি পাশে কি কি পাওয়া গেল, কি কি না আছে আমার। F এর মান আমি জানি কত? F এর মান হচ্ছে 10 × 9.8, মানে হচ্ছে আমার 98 নিউটন। A এর মান কত? 2 মিলিমিটার স্কোয়ার, মানে হচ্ছে 2 × 10⁻6 মিটার স্কোয়ার। এই দুটোই পাওয়া গেছে। এবার ছোট এলের মান আর বড় এলের মান এই দুটো আমাকে বের করতে হবে। খেয়াল করো, আদি দৈর্ঘ্য কি? আদি দৈর্ঘ্য কিন্তু 6 মিটার না। যখন বস্তুটি সরিয়ে নেওয়া হয় তখন যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে আমার আদি দৈর্ঘ্য, মানে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে আদি দৈর্ঘ্যের মান হচ্ছে আমার 5.9975, নট 6। তাহলে এটা যদি হয় আদি দৈর্ঘ্য, তাহলে ছোট এলের মান কত হবে, মানে দৈর্ঘ্য প্রসারণ কতটুকু? দেখো, এটা থেকে এটা মাইনাস করলে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ পাওয়া যাবে। মানে ধরো এতটুকু বৃদ্ধি পাইছে, এই যে এতটুকু, এটা হচ্ছে তোমার ছোট এল, তাই না? তাহলে কি করবো? এটা পুরোটা 6 মিটার আর আদি দৈর্ঘ্য হচ্ছে 5.99, তাহলে ছোট এলের মান হবে হচ্ছে আমার 6 - 5.9975, যা হবে এটাই হচ্ছে আমার ছোট এলের মান বা দৈর্ঘ্য প্রসারণ। বোঝা গেছে? এখন আমি যদি সিম্পলি কি করি, ম্যাথটা করি, যে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি F/A = Y × L/L। সো y এর ইকুয়েশন কি আসবে? যেহেতু y বের করতে হবে, y আসবে আমার FL/A, ছোট হাতের L, এখানে মানগুলো বসাই। 98 × L এর মান হচ্ছে আমার 5.9975 ডিভাইডেড বাই A এর মান কত? 2 × 10⁻6 ইন্টু L এর মান কত? L এর মান হচ্ছে আমার ওই যে 6 - 5.9975, যা হয় এটাই হচ্ছে আমার L এর মান। সো এই অ্যান্সার যেগুলো যা আসবে সেটাই হচ্ছে আমার এর ইয়ং এর গুণাঙ্ক। একক কি হবে? একক হবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। বোঝা গেছে? সো খুবই সিম্পল। এবার জাস্ট অঙ্ক ফাইন্ড আউট করার জন্য তোমাকে লাস্টলি কী চাইছে সেটার দিকে ফোকাস করতে হবে, এবং ওটার জন্য আর কী কী নির্ণয় করতে হবে তার দিকে ফোকাস করতে হবে। আই হোপ অঙ্কটা বোঝা গেছে। নেক্সট, আয়তন গুণাঙ্ক। তুমি যখন ইয়ং এর গুণাঙ্ক বুঝতে পারছো, দ্যাট মিনস তুমি হুকের সূত্র বুঝতে পারছো, তুমি আয়তন গুণাঙ্কের এটাও বুঝতে পারবা। কীভাবে? দেখো, হুকের সূত্র কি ছিল? যে একটা বস্তু যখন দৈর্ঘ্য থাকে L এবং একটু দৈর্ঘ্য প্রসারণ হয় ছোট L, তখন এখানে আমরা কি পাই? পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি, রাইট? কিন্তু আয়তনের ক্ষেত্রে যা সেম জিনিসটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হিসাব না করে আমরা পুরো আয়তনের ক্ষেত্রে হিসাব করব। মানে আমরা ধরে নিব যে এর আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে বড় হাতের V, এবং এর দৈর্ঘ্য প্রসারণ মনে করো, মানে পরবর্তীতে কোনো একটা ফোর্স, মানে চাপ দেওয়ার কারণে বা প্রেশার দেওয়ার কারণে, মানে পীড়ন দেওয়ার কারণে তার আয়তনটা বড় হয়ে যায় আরো। সো আয়তনটা বড় হয়ে কত হয়? ধরলাম আমার হয় হচ্ছে কি হয় এটা দেওয়ার দরকার নেই, আমার ধরলাম যে ΔV পরিমাণ বৃদ্ধি পায়, মানে আদি আয়তন হচ্ছে আমার V এবং আয়তন বৃদ্ধি পায় হচ্ছে ΔV পরিমাণ, তাই না? তাহলে আয়তন বিকৃতি কত হবে? সিমিলার দৈর্ঘ্য বিকৃতির মতো কি হবে? উপরে হবে হচ্ছে পরিবর্তনটা, নিচে হবে হচ্ছে আদি দৈর্ঘ্যটা, তাই না? মানে এই ধরনের হবে হচ্ছে ΔV/V
ভি, আমি ছোট হাতের ভি বড় হাতের ভি দিলাম না, কারণ দেখতে সেম দেখাবে। এর ক্ষেত্রে দেওয়া যায় কারণ দুটা দেখতে ডিফারেন্ট, বাট ভি এর ক্ষেত্রে যেহেতু সেম এই জন্য ডেল আকারে দিলাম। সো আয়তন গুণকের ক্ষেত্রে সূত্র হচ্ছে তোমার পীড়ন সমানুপাতিক আয়তন বিকৃতি। ইয়ং গুণাঙ্ক ছিল পীড়ন সমানুপাতিক দৈর্ঘ্য বিকৃতি, এখানে হচ্ছে পীড়ন সমানুপাতিক আয়তন বিকৃতি। সেম জিনিস দুটার ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায়। এবং যখন আমি এটাকে সমানুপাতিক থেকে সমান করব, এফ বাই এ ইকোয়ালস টু, একটা কনস্ট্যান্ট দিতে হবে। সেই কনস্ট্যান্ট ধরলাম হচ্ছে বি ডেল ভি ভি। এই বিকেই আমার বলা হচ্ছে আয়তন গুণাঙ্ক। যেমন এখানে আমরা ওয়াই ইউজ করতাম, ঠিক আগের অঙ্কে আমরা এখানে কনস্ট্যান্টটাকে ইউজ করছিলাম ওয়াই মানে ইয়ং এর গুণাঙ্ক, এখানে ইউজ করলাম বি মানে হচ্ছে আয়তন গুণাঙ্ক। ইংলিশে বলা হচ্ছে বাল্ক মডুলাস। ইয়ং এর মডুলাস যেমন ওয়াই দ্বারা প্রকাশ করে, বাল্ক মডুলাস ভি দ্বারা প্রকাশ করে, বাংলায় বলা হয় হচ্ছে আয়তন গুণাঙ্ক। এই সূত্রটা ইয়ং এর গুণাঙ্কের মতো সেম ভাবে ইউজ করা যাবে, হুবহু সেম হবে। ডেল ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, ছোট হোক বড় হোক বাট পরিবর্তনটা। আর ভি হচ্ছে আদি আয়তন। এখানে যেমন ওইখানে যেমন ওয়াই ছিল ইয়ং এর গুণাঙ্ক, এখানে হচ্ছে তোমার বি হচ্ছে আয়তন গুণাঙ্ক। এখানে এফ আর এ আগের মতো সেম, এটা ফোর্স, এটা হচ্ছে ক্ষেত্রফল। কোন ক্ষেত্রফল? যে ক্ষেত্রফলের উপরে ফোর্সটা প্রয়োগ করা হচ্ছে। ওকে, এবার তো আমি এখানে লিখে দেই, এই বি হচ্ছে আমার আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন তুমি বি জানো, তুমি একটা বস্তুর সংনাম্যতা বের করতে পারবা। সংনাম্যতা এটা এন দ্বারা প্রকাশ করতে পারো। তুমি কি বললাম? সংনাম্যতা, ঠিক আছে? সংনম্যতা। এই সংনম্যতা জিনিসটা বের করা যায় বাল্ক মডুলাসের মাধ্যমে। কি হবে? সংনম্যতা এটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই বাল্ক মডুলাস। মানে তোমাকে যদি কোনো বস্তুর সংনম্যতা বের করতে বলা হয়, তোমাকে ফার্স্টে জানতে হবে তার বাল্ক মডুলাস মানে আয়তন গুণাঙ্ক, আর 1 বাই আয়তন গুণাঙ্ক মানে হচ্ছে তোমার সংনম্যতা। আমি এটাকে এন দ্বারা প্রকাশ করতে পারি, এটা দ্বারা প্রকাশ করতে পারি, সেম জিনিস, কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আগের মতোই ইজি, জাস্ট একটু হালকা ডিফারেন্স আছে, অনেকের বুঝতে প্রবলেম হয়। আই হোপ আমি বোঝালে বুঝতে প্রবলেম হবে না। তো আগের ক্ষেত্রে যেমন দেখলাম আমরা দৈর্ঘ্য বিকৃতি, তারপর দেখলাম আয়তন বিকৃতি, বাট ক্ষেত্রফল বিকৃতি দেখি নাই। ক্ষেত্রফল বিকৃতি আমরা হয় না অ্যাকচুয়ালিতে, যেটা হয় সেটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। মানে যেটা হয় সেটা হচ্ছে মেইনলি হচ্ছে ব্যবর্তন। আমি সুন্দর করে লিখি এখানে, যেটা হয় সেটা হচ্ছে, এখন যেটা পড়বো সেটা হচ্ছে আকার বিকৃতি। মানে ফার্স্টে পড়লাম হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, তারপর পড়লাম আয়তন বিকৃতি, এখন পড়বো হচ্ছে আকার বিকৃতি। এবং এটাকে অনেকভাবে বলা যায়, আকার বলা যায়, ব্যবর্তন বলা যায়, আকার ব্যবর্তন, কিংবা কৃন্তন বলা যায়, কৃন্তন বিকৃতি, মানে অনেক নামেই বলা যায়। যাই বলে না কেন সেটা আমরা এখন পড়বো। সবগুলো সিমিলার নেম, এই সবগুলোই হচ্ছে দৃঢ়তার গুণাঙ্কের সাথে রিলেটেড। মানে দৃঢ়তার গুণাঙ্কটা আসাই হচ্ছে আকার বিকৃতি, ব্যবর্তন বিকৃতি বা কৃন্তন বিকৃতি থেকে। বুঝা গেছে? দেখো ফর এক্সাম্পল কীভাবে শুরু করতে হবে। ধরো তোমার কাছে একটা ঘনক আকৃতির বক্স আছে। এখন যেহেতু আমি এখানে এভাবে আঁকাচ্ছি, এখানে ঘনক বোঝাচ্ছে না, বাট আসলে বস্তুটা হচ্ছে এমন ঘনক আকৃতির, এই যে এমন। এখন ধরো এটা একটা বই, চিন্তা করতে পারো। আমি যদি একটা বই দিয়ে দেখাই, এক সেকেন্ড। ধরো এটা একটা বই। এখন এটা একটা ত্রিমাত্রিক ঘনবস্তু, রাইট? যদি যদি কি হয়, আমি এই বইটার এখন কিন্তু সোজা আছে, এই পিসাটা কিন্তু একদম সোজা উঁচু। যদি আমি এটাকে এই বরাবর চাপ দেই, দেখো যে এটা কিন্তু বাঁকায় যায়, মানে এটা ঢালের মতো এমন হয়ে যায়, এমন থেকে এমন হয়ে যায়, মানে জিনিসটা হচ্ছে এভাবে বাঁকায় যায়। মানে এটা যেটা বিকৃত হচ্ছে জিনিসটা সোজা থেকে, এটা সোজা থেকে, দেখো এটা তোমার সোজা থেকে যখন আমি চাপ দিব তখন হচ্ছে এটা এই কোণা বরাবর বাঁকায় যাচ্ছে। মানে হচ্ছে যখন আমি চাপ দিচ্ছি এটা এমন থেকে এমন হয়ে যাচ্ছে, তাই না? এই যে আমার শেপটা এমন থেকে এমন হয়ে যাচ্ছে, আমি ধরে নিলাম আমার এতটুকু হচ্ছে এবি দৈর্ঘ্য ছিল, এবং যখন আমি চাপ দিলাম তখন সেটাই সি অবস্থানে চলে যায়। ধরে নিলাম সি অবস্থানে চলে যায়, কিন্তু শেপটা কিন্তু বাঁকানো হচ্ছে এখানে।
শেপটা, মানে দেখো এই পাশ থেকেও কিন্তু বাঁকাচ্ছে, নট জাস্ট এ পাশ থেকে এ পাশ থেকেও বাঁকাচ্ছে। এখন এই যে বাঁকাচ্ছে দেখো, ধরলাম এটা থিটা পরিমাণ বাঁকানো হয়েছে, মানে এটা থিটা পরিমাণ বেঁকে গেছে, তাহলে ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটার মান হবে হচ্ছে দেখো লম্ব ডিভাইড বাই কি ভূমি, মানে বিসি ডিভাইড বাই হচ্ছে আমার এবি। আর এই ব্যাবর্তন বিকৃতি বলি, আকার বিকৃতি বলি কিংবা কৃন্তন বিকৃতি বলি, এইটাই হচ্ছে এই জিনিসটা, মানে ট্যান থিটা বলো বা বিসি বাই এবি বলো, এইটাই হচ্ছে তোমার ব্যাবর্তন বিকৃতি, যেটাকে শুধু থিটাও বলা যায়। এবার কেন বলা যাবে? ট্যান থিটা থিটা কি সমান হয়? হয় না, কিন্তু এইখানে থিটাটা হচ্ছে তোমার ডিগ্রিতে এবং এইখানে হচ্ছে রেডিয়ানে, মানে এইটা হচ্ছে তোমার রেডিয়ান, এইখানে থিটাটা হচ্ছে রেডিয়ানে এবং এইখানে থিটাটা হচ্ছে তোমার ডিগ্রিতে। এতে করে কোনো সমস্যা হবে না, তুমি বসাতে পারো। মনে করো তুমি থিটার মান 4 ডিগ্রি বসাও, ট্যান 4 ডিগ্রি মান যা আসবে সেই 4 ডিগ্রি তুমি রেডিয়ানে নাও, দেখো সেম জিনিসটাই আসবে আমার। বুঝা গেছে? তার মানে এই জিনিসগুলো যে পড়লাম, থিটা বা ট্যান থিটা বা বিসি বাই এবি, এইগুলাই হচ্ছে আমার ব্যাবর্তন বিকৃতি বা কৃন্তন বিকৃতি বা আকার বিকৃতি। যদি নর্মালি আমরা কি করি, এই থিটাটা ইউজ করি, এই ট্যান থিটা ইউজ করি না, এটা ইউজ করি না, ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই থিটাটা ইউজ করি। বাট মনে রাখতে হবে থিটার মান কিন্তু ট্যান থিটার সমান, এখানে ডিগ্রি এটার মান। ইভেন এই থিটাটা আমি বিসি বাই এবি মানে এই বাহুগুলো জানলে এগুলো দ্বারাও কিন্তু বের করতে পারবো। সো এখন আমাদের এখানে আগে যেমন বিকৃতি ছিল এল ডিভাইড বাই বড় এল কিংবা ডেল ভি ডিভাইড বাই ভি, এইখানে আমরা এমন না করে দেখলাম যে বিকৃতিটা হচ্ছে আমার, এক সেকেন্ড, এখানে আমার বিকৃতিটা হচ্ছে আমার ট্যান থিটা, যেখানে থিটা ডিগ্রিতে, বা বিসি বাই এবি ট্যান থিটার মানে হচ্ছে এটা, কিংবা শুধু থিটা মানে এই থিটাটা যেটা রেডিয়ানে, সবগুলোই সেম মান সেম মানই প্রকাশ করবে। ওকে, সো এখন আমরা সূত্রটা দেখতে চাই, এখানে হুকের সূত্রটা কেমন হবে দেখো, খেয়াল করো। এখানে আমরা আগের মতো লিখতে পারি কি, পীড়ন সমানুপাতিক কি বিকৃতি, মানে এফ বাই এ সমানুপাতিক হচ্ছে বিকৃতিটা কত, এখানে আমি শুধু থিটা নেই ট্যান থিটা না নিয়ে, কারণ ম্যাক্সিমামটা আমাদের বইতে থিটাটা ইউজ করা হয়, ট্যান থিটা ইউজ না করে। ওকে, সো এখন কি হবে দেখো, থিটা থেকে আমি যদি মানে এই সমানুপাতিটাকে সমান করতে চাই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে। ধরলাম কনস্ট্যান্টটা হচ্ছে আমার ইটা, আমি এখানেও ইটা ইউজ করতেছি, ইটা ইন্টু কি হবে থিটা। এই ইটাটাই হচ্ছে তোমার সেই ব্যাবর্তন বিকৃতির গুণাঙ্ক, মানে ব্যাবর্তন গুণাঙ্ক বা কৃন্তন গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক, মানে যাই বলো না কেন, বিকৃতির সময় বিকৃতি থাকবে আর গুণাঙ্কের সময় গুণাঙ্ক নামটা থাকবে। মানে ব্যাবর্তন বিকৃতি মানে হচ্ছে কি থিটা, আর ব্যাবর্তন গুণাঙ্ক মানে হচ্ছে কি এই ইটা। বোঝা গেছে? তোর মধ্যে পার্থক্য বুঝতে হবে, ব্যাবর্তন নাম দুটোতেই আছে, একটা হচ্ছে বিকৃতি, একটা হচ্ছে গুণাঙ্ক। সো এই সূত্রটা আমরা সিমিলারলি ওই সিমিলার ইয়নের গুণাঙ্কের সূত্রের মতো সেমভাবে ইউজ করতে পারবো। ওকে, এটা নিয়ে ইউজ আমাদের অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো দিয়ে একটা দুটো অঙ্ক করলে আমাদের এই সূত্রের অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার হবে। বেসিক্যালি সেম জিনিসই, জাস্ট এখানে এল বাই এল বা ভি বাই ভি না থাকে, এখানে জাস্ট থিটা, জাস্ট একটা মান, আর কোনো পার্থক্য নেই। এখানেও সেম, এফ বাই এর একক কি নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? সিমিলারলি এখানে ইটার মানও হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সিমিলারলি ওই বাল্ক মরুলা শিলা ছিল, ওইটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সবগুলো এককের মানে হচ্ছে, মানে এককই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার।